নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাব বুদ্ধদেব গুহর লেখা গল্প প্রান্তিক। মিস্টার হোড বললেন, ব্রিলিয়ান্ট, সত্যি ব্রিলিয়ান্ট। আসলে একা মিস্টার হোডই নন, ইনকাম ট্যাক্সেও এমন লোক নেই যিনি সুকল্যাণ সেনকে প্রশংসা না করেন। পণ্ডিত অনেক হতে পারেন, আছেনও হয়তোবা, কিন্তু ভালো অ্যাডভোকেট সকলে হতে পারেন না। ইচ্ছে করলেই ভালো অ্যাডভোকেট হওয়া যায় বলে অশোক জানে না, মানে তো নাই। নইলে এত বড় একটা 2 কোটি টাকার ক্যাশ ক্রেডিটের কেস এমন সুন্দরভাবে গুছিয়ে আর্গুমেন্ট করেছেন, অ্যাপেলের ট্রাইব্যুনালের বাঘা বাঘা মেম্বাররা পর্যন্ত মন্ত্রমুগ্ধ হয়ে শুনেছেন। যেমন সুন্দর চেহারা, মিষ্টি করে কথা বলা, তেমন ক্ষুরোদার বুদ্ধি। একেবারে রাজ্যটুক মিল হয়েছে একটি লোকের মধ্যে। সকলে ব্রিলিয়ান্ট এমনি বলে না। দ্বিতীয় দিনে শুনানি যখন শেষ হলো, তখন মিস্টার হোড বললেন, ব্রিলিয়ান্ট। অশোক বলল, মুখে ব্রিলিয়ান্ট বলে হবে না। কেসে যদি সত্যি যেতেন তাহলে 10,000 টাকা ফি দিতে হবে সেন সাহেবকে। 10,000? চমকে উঠলেন হোড। অশোক কেটে কেটে বলল, হ্যাঁ 10,000। উনি তাই চেয়েছেন। কেন? কেস জিতলে আপনার মালিকের কত ট্যাক্স রিলিফ হবে, কত লাখ টাকা, তা তো জানেন। মিস্টার হোড হেসে বললেন, আগে না, সে কথা আর বলতে। তবে? অশোক শুধল, না তবে কিছু না, মানে 10,000 একটু বেশি বলে মনে হচ্ছে, এই আর কি। তৃতীয় দিনে শুনানি আরম্ভ হলো। অশোক জুনিয়র কাউন্সিল, টেবিলের ওপর উপর করে বই বাজিয়ে রেখে একটি একটি করে অ্যান্টি এয়ারক্রাফটের গোলার মতো সিনিয়র সুকল্যাণ সেনকে যোগান দিচ্ছেন। আর দেখতে দেখতে ডিপার্টমেন্টাল রিপ্রেজেন্টেটিভের যুক্তির জঙ্গি বিমানগুলো ভূতলশায়ী হয়ে যাচ্ছে। আস্তে আস্তে ঘড়ির কাঁটা ঘুরছে। মিস্টার হোড়ের উত্তেজনা বাড়ছে। মাঝে মাঝেই কোর্টরুম থেকে বাইরে গিয়ে সিগারেট খেয়ে আসছেন। বহুমূল্যের আংটি পরা 2 হাতের তেলোয় সাঁতরাগাছির ওলের মতো মুখখানি রেখে শ্মশানে রাজা হরিশ্চন্দ্র যেমন বিবাগীর মতো মুখ করে বসেছিলেন, মুখে তেমনই একটি কৈবল্য ভাব ফুটিয়ে বসে আছেন। আর মাঝে মাঝে মুলতানি গেরুয়ার মতো জোরে জোরে নিঃশ্বাস ফেলছেন। লোকটাকে দেখে প্রথম দিন থেকেই মনে হয়েছে লোকটা একটা ঘুঘু। অ্যাপেলেন্টের কর্মচারী নয়, হয়তো কন্ট্রাক্ট করেছে কেস জিতিয়ে দেওয়ার জন্য। তারপর পাক্কা রেশুরে যেমন ঘোড়া বুঝে জান লড়ায়, তেমনি সুকল্যাণ সেনকে খুঁজে বার করে সেই ঘোড়ায় বাজি লাগিয়েছে। জিতলে বাজিমাত, হারলেই বাকি। ওর থোড়াই গ্যাট থেকে কিছু খরচ হচ্ছে। লোকটার অতি বিনয় দেখেই মনে হয় লোকটার দালাল নয় খুনে। এদিকে আর্গুমেন্ট প্রায় শেষ হয়ে এলো। সেন সাহেব সামিং আপ করছেন। মেম্বাররা হাইলি ইমপ্রেসড অ্যাপারেন্টলি। যেমন চমৎকার পেপার বুক করা হয়েছিল, তেমনই খেটেছিলেন সেন সাহেব কেসটিতে। অশোকও কম খাটেনি। এতদিনের শ্রম এক্ষুনি পুরস্কৃত হবে। একটি বড় কেস তৈরি করা কি সোজা কাজ? কতবার অ্যাডজনমেন্ট নেওয়া হলো, কত কাগজ জোগাড় করতে হলো, শয়ে পাতা ডিটেকশন, শয়ে পাতা টাইপ, তারপর তৈরি হলো পেপার বুক। একটি কেসের শুনানি শেষ হতে হয়তো 2-3 দিন সময় লাগে, কিন্তু সে কেস তৈরি করতে লাগে 2-3 মাসের অক্লান্ত পরিশ্রম। সেই সব রাতগুলোর কথা ভাবে অশোক। টেবিলের রাশিকৃত বই ছড়িয়ে আছে। দেওয়াল ঘড়িটা একলা টিকটিক করছে। অফিসের সবাই
যথাসময়ে চলে গেছে। ও একা বসে বসে পাতা হাজরাচ্ছে, নোট নিচ্ছে, ভাবছে। ও অনেকদিন ঠান্ডা মাথায় ভেবেছে, মানুষ কি কখনো টাকার জন্য এত পরিশ্রম করতে পারে? ওর দৃঢ় ধারণা, টাকার জন্য বা নিজের জন্য কোনো মানুষই কিছুই করতে পারে না। অশোক যা কিছু করে সবই জেদের জন্য, মজার খেলা। একটি ভালো ইনসুইং বল ফেলে কোনো দুদে ব্যাটসম্যানকে আউট করার মধ্যে যে আত্মতৃপ্তি পেয়েছে, ও একটি কেস ভালোভাবে জিতে ও ঠিক তেমনি আনন্দ পেয়েছে। ওর ঠাস বুনন যুক্তি, সুন্দর ডেলিভারি এবং গুড হিউমারের বিপক্ষে ওর প্রতিপক্ষ যখন উল্টে দেয়া তেলাপোকার মতো আইনের যুক্তির পিচ্ছল মেঝেতে হাত পা ছুঁড়েছে, তখন ওর খুব ভালো লেগেছে। কিংবা কোনো অভদ্র কুজাত প্রতিপক্ষ ওর সওয়ালের মুখে যখন গুড়ের হাঁড়িতে পড়া নেংটি ইঁদুরের মতো যন্ত্রণায় জবজব করছে, তখনও ওর খুব ভালো লেগেছে। শুধু টাকার জন্য ও অন্তত কিছু করতে পারত না জীবনে, এ পর্যন্ত পারেনি। অথচ মুশকিল হচ্ছে টাকারও প্রয়োজন। সে প্রয়োজনটা আবার বেশি করে মাথাচাড়া দিয়ে ওঠে যখনই চোখের সামনে দেখতে পায় ওর চেয়ে সর্ববিচারে নিকৃষ্ট অনেক লোক যেন তেন প্রকারেণও পকেট ভর্তি টাকা রোজগার করে হাজারিবাগে টাঁড়ের টোনন সারের মতো শিং উঁচিয়ে ঘুরে বেড়াচ্ছে। সেই সব দুর্বিনীত ঘেয় কুকুরগুলোকে দেখলে ওরও বড়লোক হতে ইচ্ছে করে, ওরও টাকা রোজগার করতে ইচ্ছে করে। ভাগ্যিস সেই জেনে তেন প্রকারেণ রোজগারের ইচ্ছাকে ও সব সময় অবদমিত করে রাখে। অথচ ও বুঝতে পায় কাঁটা দিয়ে কাঁটা তোলার মতো টাকা দিয়েই কেবলমাত্র ওই শ্রেণীর টাকাওয়ালা লোককে শায়েস্তা করা যায়। ও অনেক কিছু বোঝে, সেই বোঝা যে ভুল তাও বোঝে। তারপর সব কিছু ভুলে যেতে পেরে তৃপ্তি পায়। অবশ্য টাকা ছাড়াও অনেক কিছু দুশ্চিন্তার আছে। এসব চিন্তা ছাড়াও তার মনকে পীড়িত করার মতো অনেক চিন্তা মাথার মধ্যে দপদপ করে। নীরেন অশোকের স্ত্রী জুলির সেই কলেজে পড়া বন্ধু। কালো ঘোড়ার মতো চকচকে চেহারা, উল্টো করে ফেরানো চুল। অশোক জানে যে অশোক বাড়ি না থাকলে সে আসে যায়। মাঝে মাঝে জুলি তার সঙ্গে বাইরেও যায়, কোনো রেস্তোরাঁতে খায়। নীরেনদের একটা কটেজ আছে গঙ্গার ধারে, শ্রীরামপুরে, সেখানেও যায়। সব জানে অশোক। অথচ জুলির চোখ চেয়ে বিশ্বাস করতে পারে না যে সে অসৎ। ওর চোখ চাইলে মনে হয় ও বড় যন্ত্রণা পাচ্ছে, কিন্তু যন্ত্রণা ছাড়া বিশ্বাসঘাতকতার কোনো চিহ্ন জুলির চোখে দেখেনি কখনো। জুলি ওকে ভালোবাসে এবং অশোকের প্রতি সমস্ত ব্যাপারেই জুলি সৎ। কেবল যেদিন নীরেনের সঙ্গে জুলির দেখা হয়, সেদিন রাতে জুলির কালো মণি দুটো মৌটুসি পাখির মতো স্পন্দিত হতে থাকে। ওর বুকের যন্ত্রণাটা চোখে এসে বাসা বাঁধে। জুলির প্রতি সমবেদনাও হয়, অথচ ক্ষমা করতেও ইচ্ছে করে না। কিন্তু ক্ষমাও করে দেয়, কারণ ওর বিশ্বাসে এখনো ফাটল ধরায়নি জুলি। সুস্থ মেলামেশার যে সীমাও মনে মনে এঁকে রেখেছে, সেই প্রান্ত সীমা জুলি কখনো লঙ্ঘন করে গেছে বলে মনে হয়নি ওর। আর্গুমেন্ট শেষ করে সেন সাহেব বসে পড়লেন। একটি ছাই রঙা স্যুট পরেছিলেন সেদিন। ওডিকোলন মাখানো সাদা রুমাল বের করে কপালের ঘাম মুছলেন। তারপর ফিসফিস করে অশোককে বললেন, কেমন বুঝলে? বোঝার তো কিছু নেই স্যার, জিত হয়ে গেছে। মিস্টার হোর একটু নড়ে চড়ে বসে রথের মেলার আহ্লাদী স্বামীর মতো মাথা নাড়লেন। সেন সাহেব বললেন, না চালে বিশ্বাস নেই, দেখো কি হয়। ফ্যানটা চিরিক চিরিক করে ঘুরতে লাগলো। কোর্টরুমে জানলা দিয়ে অশোক দেখল আম গাছের ডালে একটি কাক গদগদ গলায় একটি সাদা গলা মেয়ে কাককে
কি যেন বলছে। মেম্বাররা উঠে গেলেন। সেন সাহেব বললেন, আমি চলি অশোক, হাইকোর্টে একটা ম্যাটার আছে, হবে না বোধ হয়, তবুও একবার যাওয়া দরকার। সেন সাহেব চলে গেলেন তত্তরিয়ে সিঁড়ি বেয়ে। মিস্টার হোর অশোককে ডাকলেন। কেমন বুঝলেন স্যার? অশোক চটে উঠল, বলল, দেখুন, আপনাকে রানিং কমেন্ট্রি দিতে পারবো না, শুনলেন তো সবই। মিস্টার হোর মুখে ক্ষমা চাওয়ার হাসি এনে বললেন, আহা, চটবেন না স্যার, আসুন এদিকে একবার আসুন। বারান্দার কোনায় ডেকে নিয়ে মিস্টার হোর তার ঢোলা ঝকঝকে টেরিলিনের প্যান্টের পকেট থেকে তারা তারা ঘামে ভেজা 100 টাকার নোট বের করে দিতে লাগলেন। অশোক তার স্যুটের এ পকেট ও পকেটে নোটগুলো ভরে রাখতে রাখতে কাঁপা কাঁপা গলায় বলল, কি ব্যাপার? মিস্টার হোর বললেন, সেন সাহেবের 8 আছে, মানে 8000। ট্রাইব্যুনালের অর্ডার পেলে আরও 2000 দেবে, ওকে বললেন। অশোক নিজের ইন্ডিপেন্ডেন্ট ক্যাপাসিটিতে এই কেস রিপ্রেজেন্ট করছে না, করছে তার অফিসের হয়ে। এই কেসের জন্য তার অফিসকে মিস্টার হোর কত টাকা দিয়েছেন বা দেবেন তা অশোক জানে না। সে মাস গেলে মাইনে পায়, তাছাড়া অন্য কিছু পায় না। অশোক ভাবল, মুখ ফুটে মিস্টার হোরকে বলে ফেলে কথাটা, বলে যে সিনিয়রকে তো দিলেন, জুনিয়রকে কিছু দেবেন না। বলি বলি করেও বলতে পারল না কথাটা অশোক। অশোকও এই কেসে কম খাটেনি, ওর বাড়িতেই পিস্তুত বোনের বিয়ে হলো, অথচ ও গত 7-8 দিন সকাল 8টা থেকে রাত 11টা অবধি এই কেস নিয়েই ডুবে থেকেছে। অশোকের খুব ইচ্ছে করল বলে একবার, বলে, এসব লোক মুখ ফুটে না বললে দেবে না, কোনোদিন দেয়ও নি। কিন্তু মিস্টার হোর সিঁড়ি বেয়ে নেমে যাচ্ছেন, পিছনে ফিরে তাকাচ্ছেনও না। অশোক সিঁড়ির মুখে দাঁড়িয়ে রইল, ভাবল মুখ ফেরালেই বলবে। মিস্টার হোর হঠাৎ মুখ ফেরালেন, হাত নেড়ে বললেন, সেন সাহেবকে বলবেন রসিদ চাই না। অশোক নিজের কথা কিছুই বলতে পারল না। মিস্টার হোরের কথার উত্তরে মাথা নোয়াল। তারপর বেয়ারাদের বিস্ফোরিত চোখের সামনে সিঁড়ি বেয়ে নেমে গাড়ির দরজা খুলল। দরজা, গাড়িটা তেতে আগুন হয়ে গেছে, স্যুটটা ঘামে জবজব করছে। সকালে বাড়ি থেকে বেরোবার সময় গায়ে পাউডার দিয়েছিল, বুঝতে পারছে গেঞ্জির ভেতরে গলে গলে পিঠ চুইয়ে ঘামের সঙ্গে পড়ছে। মোজা জুতো মোড়া পায়ের পাতা দুটো জ্বালা করছে। গাড়িটা স্টার্ট করল, গিয়ার দিতে গিয়ে বাঁ হাতটা বাঁ পকেটে লাগল। অনেকগুলো টাকাতে পকেট ভারী হয়ে আছে। গুরুসদার রোডের ট্রাইব্যুনাল অফিস থেকে ধর্মতলা স্ট্রিটে সুকল্যাণ সেনের এয়ার কন্ডিশন চেম্বারে পৌঁছতে সময় লাগবে না বেশি, কিন্তু অশোককে পৌঁছতেই হবে। কতক্ষণ পরের বোঝা বয়ে বেড়াবে এমন করে? রামকৃষ্ণদেব বলেছিলেন না, কি যে বলেছিলেন মনে পড়ল না অশোকের। শুধু মনে পড়ল বলেছিলেন টাকা জিনিসটা ভালো নয়। আস্তে আস্তে গাড়ি চালিয়ে পার্ক স্ট্রিটের কাছাকাছি এসে পৌঁছল। লাল আলোতে দাঁড়ালো। ডান দিকে রেডিও রেফ্রিজারেটরের দোকান। অশোক একবার তাকালো। আজও অফিসে বেরোবার সময় জুলি বলেছিল, হায়ার পার্চেট একটা রেফ্রিজারেটর কেন না গো, একদিন বাজার করে কত দিন রাখা যায়, কোকোকোলা রেখে দেওয়া যায় কিনে, কেউ এলে দেওয়া যায়, আরও কত কি রাখা যায়। তুমি বেশ কিপটে আছো, যাই বলো বাবা। অশোক মনে মনে হাসে, কিপটেই বটে, কিপটে নিশ্চয়ই, কিন্তু সে কেবল নিজের বেলায়, অন্য কারোর জন্য কিছু করবার বেলায় সে কিপটে নয়, কোনো দিনও ছিল না। যাক, টাকা হাতে না থাকলে কি কেউ মন দেখাতে পারে? আজকাল মন তো অন্য কিছু দিয়ে দেখানো যায় না। আসলে জুলির অনেক শখ আছে, অশোকেরও কি নেই? এটা করবে, সেটা করবে, পুজোর সময় দূরে কোথাও বেড়াতে যাবে, আরও কত কি করবে,
কত কিছু ভাবে, দুজনে মিলে অনেক কিছু ভাবে। একটা ফ্রিজের দাম কত? 2,500-3,000। অশোকের পকেটে এখন নগদ 8,000 টাকা। সুকল্যাণ সেন কখনো মিস্টার হেডকে শুধোবেন না উনি কত টাকা দিয়েছেন। মিস্টার হোর কখনো সুকল্যাণ সেনের ঘরে ঢোকার সাহস পাবেন না। ওসব লোকের একটা জন্মগত হীনমন্যতা থাকে। ওরা অনেক কিছু করতে পারেন হয়তো, আবার অনেক কিছু করতে পারেনও না। অশোক ভাবল, যদি 2,000 টাকা রেখে দিয়ে বাকি 6,000 সেন সাহেবকে দিয়ে বলে মিস্টার হোর মাত্র 6,000 দিলেন, সেন সাহেব নিশ্চয়ই কিছু বুঝতে পারবেন না। তাছাড়া সত্যি কথা বলতে কি, সেন সাহেব নিজেও কি সত্যি ভেবেছিলেন যে ওরা সত্যি সত্যি এক কথায় এতগুলো টাকা দেবেন? পার্ক স্ট্রিটের মোড়ে আবার দাঁড়াতে হলো। ভীষণ গরম লাগছে। গাড়ির আয়নাটা ঘুরিয়ে দিয়ে অশোক নিজের মুখটা দেখল। এমন করে কাছ থেকে ও নিজেকে কোনো দিন দেখেনি। ঘামে চুলগুলো ভিজে গেছে, কপালে শুয়ে রয়েছে, নাকটা লালচে দেখাচ্ছে, দরদর করে ঘাম গড়াচ্ছে গাল বেয়ে। অশোক আয়নার দিকে চেয়ে বলল, এই যে উনি মাত্র 6,000 দিলেন। অশোক পুলকিত হয়ে দেখল ওর মুখে কোনো রকম ভাবান্তর হল না। আর একবার মহড়া দিয়ে নিল। ছোটবেলায় রবীন্দ্রনাথের ছোট গল্পের নাট্যরূপ দিয়ে ওরা নাটক করত। অনেকে বলতো অশোক খুব ভালো অভিনেতা, ও নাকি খুব ন্যাচারাল অভিনয় করে। আজ অশোকের মনে হলো ওরা ঠিকই বলতো। 2 ড্রেন পাইপ পরা ছেলে বই খাতা হাতে নিয়ে রাস্তা পেরোচ্ছিল, বোধহয় সেন্ট জেভিয়ার্সে পড়ে। একজন বলল, বল, তাই না? অন্যজন বলল, আরে সব সব, আজকাল চুরি না করে উপায় আছে। ইটস আ ভিসাস সার্কেল। ট্রাফিক লাইটটা হলুদ হলো। অশোকের মনে হলো একটা হলুদ বৃত্ত ওর চোখের সামনে ঘুরছে। ভিসাস সার্কেলের রং কি হলুদ হয়? কাকেই বা জিজ্ঞাসা করবে। নিজের ওপর রাগ হলো। জোরে গাড়ি চালিয়ে দিল। অ্যাক্সিলারেটরে যত জোরে পারে চাপ দিল। মনে মনে বলল, সালা, এত দ্বিধা কিসের? আমি কি খাটিনি নাকি? সিনিয়র পাবে আর জুনিয়রকে কিছুই দেবে না? কেন না? না কেন? তারপর অশোক মনস্থির করে ফেলল। ওর ভীষণ ঘাম হতে লাগলো। দেখতে দেখতে কখন ধর্মতলা স্ট্রিটে পৌঁছে গেল। লিফটে উঠে গেল ওপরে। ডান পকেটে 2,000 টাকা আলাদা করে রেখেছে। ও 3rd ফ্লোরে পৌঁছে ল্যাবরেটরিতে গিয়ে আলাদা করে ফেলেছে। বাঁ পকেটে 6,000। বড় বড় পা ফেলে বেশ সপ্রতিভভাবে সেন সাহেবের চেম্বারের দরজা খুলতেই দরজাটা বলে উঠল, কিয়াঁচ কও। চমকে এবং একটু ভয় পেয়ে মুখ তুলে চাইল অশোক। সেন সাহেব কোটটা খুলে ফেলেছেন, কিন্তু একটি ফিকে হলদে রঙা হাফ হাতা সোয়েটার পরে বসে আছেন। ঘরে এয়ার কন্ডিশনার চলছে বলে। অশোকের আবার সব গোলমাল হয়ে গেল। সেন সাহেব সোয়েটারের সমস্ত হলুদ রং বৃত্তাকারে ঘুরতে লাগলো ওর চোখের সামনে। কি হলো? বসো। বেয়ারা 2টো কোকোকোলা নিয়ে ঘরে ঢুকলো সঙ্গে সঙ্গে। এ কি, 2টি কেন? আপনি কি জানতেন আমি আসবো? তোমার হাবভাব দেখেই কোর্টে বুঝেছিলাম মক্কেল তোমায় আজ কিছু টাকা দেবে। এতটুকু না বুঝতাম তো কিসের ওকালতি করি। দাও, এনেছো নাকি কিছু? অশোক খুব তাড়াতাড়ি তোতলার মতো বলে উঠল, মানে ওর মুখ ফসকে বেরিয়ে গেল, দিলেন মানে সব নয়, 8,000 টাকা। সেন সাহেব বললেন, মোটে 8,000? বাকিটা অর্ডার পেলে দেবেন। সেন সাহেব একটু চুপ করে থেকে বললেন, তোমাকে কিছু দিল? অশোক লজ্জার সঙ্গে মাথা নাড়ল। নেতিবাচক।
সেন সাহেব স্বগতোক্তি করলেন। অশোক দু পকেটে একসঙ্গে হাত গলিয়ে টাকাগুলো বের করে টেবিলে রাখল। বলল, গুনে নিন। ভার মুক্ত হল। একটি দীর্ঘশ্বাস পড়ল। সেন সাহেব টাকাগুলো একটি একটি করে গুনে নিলেন। অশোক ভাবল, উনি হয়তো বলবেন, নাও হে, এই 500 আমি তোমাকে দিলাম, কিংবা নিদেন পক্ষে একখানি 100 টাকার নোট। না, সেরকম কিছুই ঘটল না। সেন সাহেব টাকাগুলো নিয়ে আয়রন সেফে তুলে রাখলেন, প্রত্যেকটি নোট। এক চুমুকে কোকা-কোলা শেষ করে অশোক বলল, আমি তাহলে আসি। যাবে? আচ্ছা, এসো। কেন জানে না অশোকের খুব ভালো লাগতে লাগলো, খুব হালকা লাগতে লাগলো, ওর খুব খুশি খুশি লাগতে লাগলো। নিচে পানের দোকানে এসে দাঁড়ালো অশোক। বলল, 1 প্যাকেট উইলস ফিল্টার টিপ সিগারেট দাও তো ভাই। দোকানে একটা বড় আয়না টাঙানো ছিল, প্রায় ফুল সাইজ। ভালো করে চোখ তুলে চাইল। দেখল ক্লান্তি মাখা ওর দিনান্তের মুখটি ফ্যাকাশে রক্তশূন্য পাংশু হয়ে আছে। মুখটি হতাশায় হিম হয়ে আছে। সিগারেটের প্যাকেটটি হাত বাড়িয়ে নিতে নিতে অশোক ভাবল, ও অভিনেতা নয়, কোনোদিন ছিলই না। যারা ওর অভিনয়ের প্রশংসা করে বেড়াত এতদিন, তারা অভিনয়ের কিছুই বোঝে না। আস্তে আস্তে হেঁটে ভাবতে ভাবতে ও পথটুকু পেরোল। অশোকের মনে হলো যেন সততার সুন্দর ঘর পার হয়ে এসে সততা ও অসততার 2 ঘরের মধ্যবর্তী চৌকাতে পা দিয়ে ও দাঁড়িয়ে আছে। অজানিতে এতদিন দাঁড়িয়ে থেকেছে, কিন্তু কতদিন দাঁড়িয়ে থাকতে পারবে তাও জানে না। অশোকের মতোই জুলি এবং ওদের চারপাশে ওরা যাদের চেনে জানে, সকলেই বোধহয় অনুক্ষণ এই চৌকাঠে পা দিয়ে দাঁড়িয়ে আছে। যে কোনো অসতর্ক মুহূর্তে ওদের মধ্যে যে কেউই অসততার ঘরে পা ফেলতে পারে। এ কথা মনে হবার সঙ্গে সঙ্গেই ভয়ে অশোকের শরীর থরথর করে কেঁপে উঠল। গল্পটি এইখানে সমাপ্ত হল। আপনারা এতক্ষণ শুনছিলেন বুদ্ধদেব গুহর লেখা গল্প প্রান্তিক। গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন। আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তবে আজ এই পর্যন্ত। আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।